নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজকের বিতর্ক শুরু করব। আর আজকের বিতর্কে আলাদা আলাদা রাজনৈতিক প্রতিপক্ষ কেউ থাকছেন না। আমার সঙ্গে থাকছেন এমন একজন মানুষ যিনি ইদানিং এ রাজ্যের পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে নিজেই হেডলাইন হয়ে উঠেছেন। সুখেন্দু শেখর রায় আমার সঙ্গে রয়েছেন, তৃণমূল সাংসদ, রাজ্যসভার সাংসদ, 3 বারের সাংসদ, এবং সুখেন্দু শেখর বাবু রাজ্যসভায় দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখ্য সচেতকও বটে। এই প্রথম আপনি আমাদের এই অফিসে এবং এই স্টুডিওতে, কিন্তু এমন একটা সময় আপনার সঙ্গে আমার কথা হচ্ছে যে সময়ে নিশ্চিতভাবেই সব প্রিয় কথা বলা যাচ্ছে না। আমি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় বলতে পারি, ফুল খেলিবার দিন নয় অদ্য। ফলে আপনাকে আমার কিছু কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকার স্তীর্ণ পথেই চলবার জন্য আহ্বান জানাতে হচ্ছে। স্বাগত। আমার পরবর্তী প্রশ্নগুলো সেদিকেই থাকবে। আমার একদম প্রথম প্রশ্ন, সুখেন্দু শেখর রায় কি পিছিয়ে গেলেন? টুইটটা মুছলেন কেন? প্রথম কথা হচ্ছে তাহলে একটু বিস্তারিতভাবে বলতে হয়। রোববার, গত পরশু দিন, গত রোববার আমাকে বেলা 1টা নাগাদ একটা নোটিশ পাঠানো হয় লালবাজার থেকে, সাইবার সেল, যে একটা কেসের নাম্বার দেওয়া হয় এবং আপনি এতেই এই কেসের কানেকশানে আপনাকে একটু জিজ্ঞাসাবাদ করা দরকার, তো আপনি 4:30টার সময় আসুন, 4টের সময় আসুন। আচ্ছা। তো আমি বললাম যে আমি যাব কয়েকদিন পরে, কারণ আমি এখন অসুস্থ আছি, আমি একটু স্বাভাবিক বা সুস্থ হয়ে উঠি তখন যাব, সামনের সপ্তাহে, মানে এই সপ্তাহে যাব, অর্থাৎ সোমবার থেকে যে সপ্তাহটা শুরু হয়েছে, আজকে বুধবার। ঠিক। আমি তার সঙ্গে 3টে মেডিকেল প্রেসক্রিপশন পাঠালাম। প্রথমটি হচ্ছে দিল্লির এইমস, ভারতবর্ষের অন্যতম শীর্ষ সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, হাসপাতাল। আর দুটো হচ্ছে বাংলার সবচেয়ে শীর্ষস্থানীয় সরকারি হাসপাতাল SSKM-এর 2টি ডিপার্টমেন্ট, 2টি হেড অফ দি ডিপার্টমেন্টের প্রেসক্রিপশন, একটি কার্ডিওলজি, একটি রেসপিরেটরি ডিজিজ, যে চিকিৎসাটা আমার সম্প্রতি 26শে জুলাই থেকে শুরু হয়েছে দিল্লিতে। 26শে জুলাই, 30 তারিখ আমাকে কলকাতা আসতেই হবে, আমার স্ত্রীর প্রথম শ্রাদ্ধ, বাৎসরিক শ্রাদ্ধ, কিন্তু আমি আসতে পারছি না। আমি যন্ত্রণাবিদ্ধ, অসুস্থ, ওষুধ চলছে, নেবুলাইজার চলছে, কিন্তু তারপরে ডাক্তারকে বলাতে উনি বললেন যে আপনি এই ওষুধগুলো খাচ্ছেন, আপনি একটু কষ্ট হবে, চলে যান, কিন্তু সঙ্গে একটা লোক রাখুন ইত্যাদি। যাই হোক, আমি আসলাম, আমার সব মিটে গেল কাজটা। পরের দিন অর্থাৎ 31শে জুলাই আমি SSKM-এ দুজনকে দেখালাম, তারা দুজন সব দেখে টেকে ওষুধ দিলেন, কিছু বললো যা দিল্লি দিয়েছে ঠিক আছে, যাই হোক হলো, সেই চিকিৎসা চলছে এখনও। আমি এখনও পুরো সুস্থ হয়ে উঠতে পারিনি, তবে আজকে অনেকটাই বেটার আছি বলে আসতে পারলাম। তাও সকালের দিকে আমি বেরোতে পারতাম না। যাই হোক, তো দুপুর 1টার সময় আমি এই কথাগুলো বলে ওই প্রেসক্রিপশনগুলো পাঠালাম। আবার বিকেল 4:55 আমাকে একটা নোটিশ পাঠিয়ে বলছে তুমি 5:30টার মধ্যে এসো। যোধপুর পার্ক থেকে, যেখানে আমি থাকি, সেখান থেকে লালবাজার যেতে আমার 1 ঘন্টা সবসময় লাগে, ট্রাফিক জ্যাম না থাকে। ঠিক, ট্রাফিক আরও বেশি। ওরা কি ভূগোলটাও জানে না, এক নম্বর। আর দ্বিতীয় কথা, আমি যাবো কেন? ওরা অলরেডি দেখছি একটা কেসের সঙ্গে আমাকে এনট্যাঙ্গেল করেছে, তার মানে আই এম অ্যান অ্যাকিউজড। আমি একটা টুইট করেছি, সেই টুইট সম্পর্কে যদি আপত্তি থাকে, কোন ধারাতে সেই টুইটে ওরা আপত্তি প্রকাশ করছে, কোন কেস রেজিস্টার্ড হয়েছে, সেটা তো আমাকে জানাবে। ঠিক। যদি FIR হয়ে থাকে তো FIR কপি তো পাঠাবে, কিছু নেই। তখন আমি বুঝলাম এটা শুধু মানসিক চাপ না, আমার শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে আরও কিছু শারীরিক অসুস্থতার মধ্যে আমাকে আরও কিছু শারীরিক যন্ত্রণা ওরা দেবে, মানসিক যন্ত্রণা ছাড়াও। এবং 44 বছর আইন ব্যবসার সঙ্গে যুক্ত থাকার ফলে ভারতবর্ষের পুলিশ বা বাংলার পুলিশ সম্পর্কে যে ধারণা থাকা উচিত একজন আইনজীবীর, সেটা আমার আছে। আপনারই সরকার, তা সেই সরকারের সঙ্গে এটা সরকার বদল হয়, মন্ত্রী বদল হয়ে যায়, পুলিশের চরিত্র বদল হয় না। এটা আপনার দলনেত্রী মানেন, আপনার মনে হয়? আমি বলতে পারবো, আমি আমার কথা বলছি। তো শুধু আমি বুঝলাম যে এর পেছনে একটা প্যাঁচ আছে, আর পুলিশি প্যাঁচটা কী সেটা আমি জানি। তাই নাম যে ওরা লালবাড়ি দেখাচ্ছে, লালবাজারের লালবাড়ি, তাহলে আমাকে একটা লালবাড়ি দেখাতে হবে। কারণ কোনো নাগরিক, যে কোনো নাগরিক, সে যদি মনে করে যে আইনের যারা রক্ষক তারা তাদের উপর কোনো ব্যাপারে চাপ সৃষ্টি করছে, ভয় দেখাচ্ছে। আমি তো একটা কথা বলিনি কোথাও কাউকে, আজকে বলছি তোমাদের চ্যানেলের প্রথম, আমাকে নাম্বারটা রয়েছে, যথাসময়ে যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। আমাকে একজন ফোন করে বলছে লালবাজার থেকেই, নাম্বার কে আপনি, বলে পরিচয় দিলাম, সাইবার সেলের অমুক, আপনি যদি না আসেন আপনার বিরুদ্ধে স্ট্রিনজেন্ট অ্যাকশন নেওয়া হবে, একটা হুমকি।
আচ্ছা, আমি একজন সাংসদ 3 বারের, 12 বছর অলরেডি 13 বছর কাটিয়ে ফেলেছি সাংসদ হিসেবে। আপনাকে বলছি, আমি 44 বছরের হাইকোর্টের আইনজীবী। আমি একজন সিনিয়র সিটিজেন, 75 বছরের বৃদ্ধ, অসুস্থ। আমাকে হুমকি দিচ্ছে, তখন আমি বুঝতে পারছি যে এই যে মানুষেরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, এদের কপালে কী আছে আমি জানি না। আমার কপালে যখন এরকম জুটছে তাহলে ওদের কী হতে পারে। যাই হোক, আমি কোনো উত্তর দিলাম না, আমি লাইনটা কেটে দিলাম। কারণ ওরা আমার উত্তরটা রেকর্ড করতে পারে। আমার আইফোনে, হোয়াটসঅ্যাপে তো রেকর্ড করা যাবে না, কিন্তু ফোন নাম্বারটা তো আছে। যতই ফোন নাম্বার চেঞ্জ করুক না কেন, কার নাম্বার ছিল কখন এই সময়টাতে এই ডেটে, সেটাই বার করে নেব। টুইট মুছে ফেলার পর আপনি কি আর এগোবেন? টুইট মুছে ফেলেনি। আমি কোর্টে গিয়ে কি বলেছি, কোর্টে গিয়ে আমি বিচার চাইলাম যে আমাকে, আমি যাব একটু সুস্থ হলেই। আমি তো যাবো না একবারও বলিনি, আমি যাবো বলেছি। আমাকে একটু সময় দাও, ব্রিদিং স্পেস দাও, এবং ডাক্তারের সঙ্গে একবার কনসাল্ট করতে দাও। লিটারালি ব্রিদিং স্পেস আপনার জন্য? না না, কোর্টকে বলেছে, আমার পিটিশন। আমি পিটিশনটা আনতে ভুলে গেলাম, তো দেখাতাম। তো আমি যাব না একবারও বলিনি। টুইটের কোন অংশটা আপত্তিকর বা কেন আপত্তিকর হতে পারে, ওদের কোনো কারণে হতে পারে। ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট করছি আমি। তার সঙ্গে যখন ওই কেসটা নাম্বারটা খুঁজে আমি যখন তার সেকশনগুলো দেখতে শুরু করলাম, তাতে দেখছি সেকশন 72 অফ ভারতীয় ন্যায় সংহিতা। সেটা কি না, এই ধরনের কেসে নির্যাতিতা যারা, সেই নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে আনা যাবে না। সে তো আপনি আনেননি। আমি তো আনিনি কোথাও। আমি মেয়েটির নামও জানি, আমি জানতে চাইও না। আর আইনজীবী হিসাবে আমি এটা জানি, তাদের পরিচয় বলা যায় না। প্রেসও তাই জন্য অভয়া নাম দিয়েছে। ঠিক, নির্ভয়া নাম দিয়েছিল একজনের, এরকম ভিক্টিমের। এক্ষেত্রে অভয়া নাম দিয়েছে। এখানে অভয়া। তো আমি পরবর্তীকালে বিভিন্ন চ্যানেলে শুনতে পাচ্ছি, সত্যি না মিথ্যে আমি জানি না, যে খুব গুরুত্বপূর্ণ সরকারি পদে রয়েছেন যারা, তারা নাকি মেয়েটির পরিচয় বলে ফেলেছে। একবার না, 9 বার বলেছে। সন্দীপ ঘোষ ছাড়াও আরও 2 জন আছে, তারাও বলেছেন। তো তাদের বিরুদ্ধে কোনো নোটিশ গেছে? কারণ ওটাতে ওই সেকশনে কিন্তু বলছে এই ধরনের কেউ যদি করে তার 2 বছরের শাস্তি। আপনার দলের একজন সাংসদও আছেন। আমি কে আছে না আছে আমি তোমার কাছে বলবো না। তোমাদের খবর আছে, তোমরা সাংবাদিক, তোমরা খবর নিয়েছো, খবর জোগাড় করো। কিন্তু আমি মনে করেছি, আমি চ্যানেলে দেখেছি, সেটা সত্য মিথ্যা আমি জানি না। যদি সত্যি হয় ভয়ঙ্কর, তাহলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? তারা গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে আছে। আপনাকে কি তৃণমূল থেকে বা সরকার থেকে কেউ ভয় দেখাচ্ছে? মানে পুলিশের ভয়টা তো শুনলাম, তৃণমূল থেকে, দল থেকে? আমার দলের কারোর সঙ্গে আমার কোনো কথাই হয়নি। কেউ আমাকে ফোন করেনি, আমিও কাউকে ফোন করি। আমি যা করেছি আমার বিবেকের দংশনে করেছি, 1। 2 হচ্ছে ভারতবর্ষের একজন নাগরিকের কাজ হচ্ছে যে মানুষের, সাংসদের একজন কাজ হচ্ছে মানুষের হয়ে কথা বলা। কয়েকশো বছর আগে বাংলার কবি চণ্ডীদাস বলেছিলেন, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নেই। ল্যাটিন ম্যাক্সিম আছে, ভক্স পপুলি ভক্স ডেই, ভয়েস অফ দি পিপল ইজ দ্য ভয়েস অফ দি গড। আর আমি একজন সাংসদ, জনপ্রতিনিধি। মানে আমাকে এমএলএরা নির্বাচিত করেছেন ঠিকই, কিন্তু জনপ্রতিনিধিরা আমাকে নির্বাচিত করেছেন আরও অনেক মেম্বারের মতো। তো আমার তো জনগণের প্রতি দায়বদ্ধতা থাকবে নাকি, 1। 2 হচ্ছে ভারতবর্ষের সংবিধান কি বলছে। ভারতবর্ষের সংবিধান 2 লাইন বলছি, আর্টিকেল 21, এ সিটিজেন হ্যাজ এ রাইট টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি। একটা পেশায় একজন চিকিৎসক, সে রাত্রে ডিউটি করে সে বিশ্রাম নিচ্ছে, কয়েক ঘন্টা পরে সে এই আনন্দে ঘুমোচ্ছে বাবা মার সঙ্গে দেখা হবে। দিল্লি দাঙ্গার পর গান্ধীজি যখন ঠিক করেছিলেন পোরবন্দর যাবেন যে তারিখে, তার 2 দিন আগে আভা জিজ্ঞেস করছে তার নাতনি গান্ধীজিকে, পরশুদিনের পোরবন্দরের প্রোগ্রামটা ঠিক আছে তো, মানে চেঞ্জ হয়নি তো? তো বললে কাল পরশুর কথা কে বলতে পারে। পরের দিন তিনি নিহত হন। এই যে একটা মর্মান্তিক, পৈশাচিক, বর্বর, অসভ্য, চান্তব কাণ্ড, কলকাতা শহরের রাজে আমরা সংস্কৃতির বলি যে সিটি অফ কালচার, কালচারাল ক্যাপিটাল অফ দি কান্ট্রি। একটা সরকারি হাসপাতালের মধ্যে মধ্যরাত্রে একটা বাইরে থেকে একটা গুন্ডা ঢুকে গিয়ে, সেটা কি সিভিক ভলেন্টিয়ার, আনসিভিলাইজড একটা লোককে বলা হয়, এখনও তাকে সিভিক ভলেন্টিয়ার বলা হচ্ছে। তোমাদের চ্যানেলও দিচ্ছি বলা হচ্ছে, এটাকে পশু বলা উচিত। প্রাণী জগতে পশুরা এরকম কাণ্ড করে কিনা আমি বলতে পারবো না। কিন্তু আপনার বিশ্বাস এই একা হতে পারে? কখনোই না, কখনোই না। একটা সরকারি হাসপাতালে ওরকম একটা খোদ শহরের বুকে 4 তলাতে একটা লোক বাইরে এসে টপ টপ করে চলে গেলো। জানো কি করে 4 তলাতে ওখানে উনি ঘুমান রাত্রিবেলা? সেই দিন ওখানে ঘুমাবেন জানলেন কি করে?
তাহলে ভেতরের লোক তো নিশ্চয়ই কেউ আছে, আরও লোক আছে নিশ্চয়ই আছে যারা তাকে এই খবরগুলো দিয়েছে যে ও একা ঘুমাচ্ছে ওখানে, নিশ্চয়ই দিয়েছে। তুমি যদি খবর না পাও যে ওখানে একা ঘুমাচ্ছে, তুমি ক্যামেরা নিয়ে যাবে না ছবি তুলতে? এরপরেও ওই প্লেস অফ আজ পর্যন্ত এখনো যে অক্ষত আছে এটা কিন্তু না, তারপর ভাঙচুর ভাঙাভাঙি হলো কেন? ঘর ভাঙা তখনই মনে পড়লো বাথরুম ভাঙতে হবে। বাথরুমে কি কিছু ধুয়ে টুয়ে নেওয়া হয়েছিল নাকি, ধোয়া হয়েছিল নাকি কিছু? এবং তারপর হাসপাতালটাই ভেঙে ফেলে, প্রমাণ টমান লোপ করার জন্য তারপর হাসপাতালটাই ভেঙে ফেলে। তারপর তো ঘর বাড়ি সব ভেঙে দিল আশেপাশে, মানে কোথাও কোনো এতটুকু চিহ্ন রাখবে না, হয় না। ক্রাইম কখনো পে করে না, ক্রাইম ডাজ নট পে। এবং তার খুনি হোক, ধর্ষক হোক, যেই হোক, যে ক্রাইম করছে, ক্রিমিনাল, সে একটা না একটা প্রমাণ কোথাও না কোথাও রেখে যাবে, পাবেই। এবং আমাদের দেশের ক্রিমিনাল ল এত স্ট্রিনজেন্ট, ওতেই সাজা হবে, হবেই হবে। আপনি এগুলো এভাবে বুঝতে পারছেন, আপনার দীর্ঘ রাজনৈতিক জীবন, অভিজ্ঞতা, মানুষের সঙ্গে মেশার অভিজ্ঞতা, আপনার দলনেত্রী বুঝতে পারছেন না মমতা না, বন্দ্যোপাধ্যায়? আমি দেখুন, আমি আমার দল সম্পর্কে আমার নেতৃত্ব সম্পর্কে আমার মনে কোনো প্রশ্ন নেই। কেন? কোনো প্রশ্ন নেই, কারণ আমার দল এখানে কোনো অপরাধ করেনি, আমার নেত্রীও কোনো অপরাধ করেনি। তাহলে ঢাকছে কেন? কি ঢাকছে? আমার নেত্রী কেন ঢাকতে যাবে? ঢাকছে আমার না, এটা আপনাদের ধারণা। পুলিশ কমিশনারকে খোলাখুলি উনি সার্টিফিকেট দিচ্ছেন না, না। বেস্ট পুলিশ বলে। না, পুলিশ ডিপার্টমেন্টকে বলেছে যে কলকাতা পুলিশকে, এটা তো ঘটনা স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে একসময় তুলনা করা হতো। এই পুলিশকে তুলনা করা যায়? না না, ৭,০০০ লোক টুপটুপ করে পড়লো। উনি বলেছেন যে এক সময় কলকাতার পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করতে, তো ভুল নয়, এটা তো হতো এক সময়। এখন ডেরিলিকশন অফ ডিউটি অনেক ক্ষেত্রে হচ্ছে, যেখানে যেখানে ডেরিলিকশন অফ ডিউটি হবে, কর্তব্যের গাফিলতি হবে, সেখানে ব্যবস্থা নিতে হবে, নেওয়া হবে, আইনি ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে। আপনি কি একটু আফসোস করছেন ৭৫ বছর বয়সটা বিদ্রোহ করার পক্ষে একটু বেশি বয়স? না, আমি আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই পথেই চলবো, আমি সেটা আমার প্রকাশ্য বলা আছে। আমার কণ্ঠকে রোধ করতে পারবে না কোনোভাবেই। আমি আইনের সাহায্য নিয়েছিলাম, একজন নাগরিক যখন বিপদগ্রস্ত হয়, প্রশাসনিক নিপীড়নের সম্মুখীন হতে হয়, তখন তার থেকে মুক্তি পাওয়ার জন্য সে কোথায় গিয়ে করার আসবে, আদালত ছাড়া? আর আমি যে কাজটা করেছি শুধু সাংসদ হিসেবে না, আমি একজন নাগরিক হিসেবে 12 বছর ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে কি বলছে, 11টা ফান্ডামেন্টাল ডিউটি আছে আন্ডার আর্টিকেল 51 ক্যাপিটাল এ, পড়ে দেখেছে একজনও কেউ যারা এইসব করছে বা এর মধ্যে আছে, যে কোনো মহিলার তার ডিগনিটির ওপর যদি কোনো আক্রমণ হয়, সেটাকে রোধ করবার জন্য তাকে এগিয়ে আসতে হবে, একজন নাগরিককে এগিয়ে আসতে হবে। তো আমি তো যুদ্ধ করার মতো পরিস্থিতিতে নেই, আমার বয়সও নেই, ক্ষমতাও নেই। হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা দেশ জুড়ে, পৃথিবীর বিভিন্ন দেশে এরকম একটা নারকীয় বিভৎস ঘটনার প্রতিবাদে নেমেছে। তারা ঠিক কারণে, একটা সঠিক কারণে, একটা উপযুক্ত কারণে রাস্তায় নেমেছে, যাতে এই ধরনের ঘটনা পৃথিবীর বুকে আর কোথাও না ঘটে। এটাই তো কনসার্ন, এটাই তো উদ্বেগ, নাকি? আমি একজন উদ্বিগ্ন পিতা হিসেবে, একজন উদ্বিগ্ন বৃদ্ধ দাদু হিসেবে আমি রাস্তায় নামবো না? আমি কি কারো সঙ্গে আমি কোনো পতাকা নিয়ে গেছি? আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে গেছি? কিন্তু আপনার দল যদি মনে করে এটা দল বিরোধী কাজ, আমি না, এটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, এটা আমি তো আমি মনে করি না। তাহলে আমাকে দল বলতো, কারণ আমি 13 তারিখে আমি টুইট করেছি। 13 তারিখে টুইট করে আমি 14 তারিখ সন্ধ্যাবেলা আমার বাড়ির সামনে নেতাজি স্ট্যাচুর নিচে আমাদের একটা সাংস্কৃতিক গোষ্ঠী আছে, তাদেরও পরিচয় আমি দিইনি, কোনো ব্যানার রাখিনি, জাতীয় পতাকা পেছনে লাগিয়ে নেতাজির পায়ের নিচে বসে আমরা প্রতিবাদ জানিয়েছি। না, সে তো আপনি লাইভে ছিলেন অবশ্যই। হ্যাঁ, আমি কিন্তু লালবাজার ডাকছে, কলকাতা আমাকে দল থেকে কেউ নিষেধও করেনি। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, আপনি এটা বিশ্বাস করতে পারেন? আপনি নিজে বিশ্বাস করেন? না, আমি এরকম করে গবেষণায় যাব না, সেটা তোমাদের কাজ। তোমরা গবেষণা করবে, তোমরা খবর করবে, একটা খবরকে সকাল থেকে রাত্রি অবধি চালাতে গেলে তাকে নতুন নতুন। আপনার 58 বছরের রাজনৈতিক জীবন, আপনি একটু আপনার নিজের বিশ্বাস হয় এটা সম্ভব? না, তোমাকে সকাল থেকে রাত্রি অবধি এই একটা খবরেই থাকতে হয়, তোমাকে নতুন নতুন উপাদান দিতে হবে। এবার সুগন্ধি সরকারের মুখ থেকে যদি এটা বড় হয়ে যায় যে তিনি আস্থা রাখতে পারছেন না, অমুক না তমুক না, সেটা তো একটা ওয়েট ক্যারি করে। না, আমি বলানোর চেষ্টা করছি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই যে 2011 সালে তুমি যেটা করছো সেটা কিছু ভুল করছো, সবাই করছে। 2011 সালের মার্চ মাস নাগাদ আমি তখন রিপোর্টারি করি, আমার দিব্যি মনে আছে কালীঘাটের বাড়িতে আমি আমার নেত্রীর বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে একটা শব্দ কোথাও উচ্চারণ করি। এটা কি আপনার কৌশল? না, কৌশল না। আমার দলের নেত্রীর কাছে আমি চিরকৃতজ্ঞ যে ভারতবর্ষের গণতন্ত্রের সর্বোচ্চ পীঠস্থানে উনি আমাকে 3 বারের জন্য সাংসদ করে পাঠিয়েছেন। ওই যে আমাদের চেয়ারম্যানের যে প্যানেল, ভাইস চেয়ারম্যানের যে প্যানেল আছে, সেই প্যানেলে আমি 12 বছর কাজ করেছি, সভা পরিচালনা করেছি। হ্যাঁ, সভা পরিচালনা 12 বছর, একবার না 12 বছর বিভিন্ন সময়। এখন তো এটা মিউজিক্যাল চেয়ার হয়ে গেছে, সেটা সেদিন আমি যাকে তাকে নতুন বসে দিচ্ছে, ঠিক আছে, তার ব্যাপার।
যারা ওখানে বসে আছেন তারা ঠিক করেছে। না, কিন্তু আমার প্রশ্ন, ধরুন 2011 মার্চ মাস সম্ভবত ওই কংগ্রেস তৃণমূলের জোট জুলাই। প্রায় জুলাই। মানে আমি নির্বাচিত হয়েছি না না, আমি বলছি 2011 মার্চের কথা বলছি। ধরুন কংগ্রেস তারও আগে 2009 সালে লোকসভা নির্বাচনের আগে আমি কংগ্রেসের তখন তদানীন্তন যিনি সভাপতি ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রণব মুখার্জি, তার নির্দেশে আমি মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করে যাতে দুই দলের মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়। আবার বিধানসভার আগে জোট ভেঙে যাওয়ার মতো বিধানসভা তো চেষ্টা করেছি, আমার সাধ্যমতো যেটুকু বলা হয়েছিল করেছি, কিন্তু আমার জন্য কিছু হয়েছে আমি এরকম দাবি করি না। আমার ব্যক্তিগত কোনো মূল্য নেই, আমার ব্যক্তিগত কোনো প্রচারও চাই না। সত্যি কথা আপনি করেন না, ঠিক কথা, কিন্তু আমাদের কাছে মানুষ, আমি শান্তিপ্রিয় মানুষ, আমি কোনো ঝঞ্ঝাটে থাকতে চাই না। কিন্তু এটা একটা এমন পরিস্থিতি যেখানে মুখ যদি বন্ধ করে থাকি তাহলে এটা আমার নারী জাতির প্রতি অপমান করা হবে আমি মনে করছি। বুঝলাম, কিন্তু আপনি বরাবরের ক্রাইসিস ম্যানেজার সুখেন্দু শেখর রায়, আপনি আত্মপ্রচার চান না আমি জানি, কিন্তু আপনি কি করেছেন সেটাও আমি জানি সাংবাদিক হিসেবে। আপনি হঠাৎ ক্রাইসিস ক্রিয়েটার হয়ে গেলেন যে? আমি ক্রাইসিস করবো কেন? ক্রাইসিস তো তৈরি হয়ে গেছে, এমন একটা ক্রাইসিস, ভয়ঙ্কর ক্রাইসিস তৈরি। সুপ্রিম কোর্ট কী বলেছে? আমার কথাগুলো যেগুলো আমি প্রশ্ন তুলেছিগুলো সেটা যখন প্রধান বিচারপতির মুখ থেকে আমি শুনতে পাচ্ছি তখন মনে মনে ভাবছি যে ন্যায় এবং সত্য সবসময় জয়লাভ করে। এমন তো নয়, কারণ কালকে 12:30টার সময় আমার কাছে সুপ্রিম কোর্টের ফুল টেক্সট অফ দি অর্ডার চলে এসেছে। সঙ্গে সঙ্গে আমি কোর্টে আমার লয়ারের কাছে পাঠিয়েছি পার্টিকুলার জায়গা কতগুলো দাগ দিয়ে। সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে যে একটা পুঞ্জীভূত ক্ষোভ, তার বহিঃপ্রকাশ ঘটছে জনগণের মধ্যে। এটাকে যারা প্রতিবাদ করছে তাদের উপর কোনো রকম স্টেট পাওয়ার যেন আনলিস্ট না হয়, মানে যারা গুন্ডামি করছে, ভাঙচুর করছে, তাদের কথা আলাদা, কিন্তু যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে তাদের উপর কোনোভাবে খড়গহস্ত হওয়া চলবে না, 1 নম্বর। 2 নম্বর, সমাজ মাধ্যমে যারা তাদের মতামত প্রকাশ করছে তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না। তা আমি তো সমাজ মাধ্যমে করেছিলাম, ওদের বক্তব্য আমি সমাজ মাধ্যমে এমন করেছি, আমি এত বড় অরণ্যদেব যে আমার কথাতে নাকি হাজার হাজার লোক রাস্তায় আইন অমান্য করে দিচ্ছে, ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এইসব ছিল আমার বিরুদ্ধে। আর যে কেসগুলো দিয়েছে এগুলো তো ওই যারা মানে কী বলে হ্যাবিচুয়াল অফেন্ডার তাদের বিরুদ্ধে দেওয়া হয়। আমি আপনাকে একটা কথা বলছি, আপনি মানবেন কিনা জানি না। এমন তো নয় যে সুপ্রিম কোর্টের অর্ডারেরটা ওরাও তো জানতে পেরেছে। হ্যাঁ, ঠিক ঠিক। এবং ওটা জানার পর হঠাৎ দেখা গেল যে একটা তৎপরতা, এবং তখন আমার দাদাকে, হি ইজ অলসো লয়ার অফ দি হাইকোর্ট ফর লাস্ট 60 years অ্যান্ড হি প্র্যাকটিসেস ইন দ্য ক্রিমিনাল সাইড অফ দি হাইকোর্ট। তো তাকে বলা হলো তো ভাইকে একটু বুঝিয়ে বলুন, যদি ওটা মুছে ফেলে তাহলে আমরাও নোটিশটা উইথড্র করে নেবো। তাই না, সম্মানজনক যদি মীমাংসা হয়ে যায়। আমি তো কোনো লড়াই করতে, আমি যুদ্ধক্ষেত্রে আমি তো হাইকোর্ট দেখাতে আসেনি কাউকে। বেশ, কিন্তু আপনি আমাকে বলুন, আপনি বলছিলেন বলে আমি জিজ্ঞাসা করছিলাম, সোশ্যাল মিডিয়া নিয়ে এত কথা হচ্ছে। দেখুন, আপনি তো জানেন এই ইতিহাসটা, যে ভারতের স্বাধীনতা আন্দোলনের মতো ভারতের সাংবাদিকতারও দুটো ধারা ছিল, একটা আপোষহীন, একটা আপোষকামী। হরিশ মুখার্জি থেকে গৌরকিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত পর্যন্ত যে আপোষহীন ধারাটা, এটাকে অস্বীকার করতে পারবেন না। বাংলা সাংবাদিকতায় ধারাটা ছিল, কিন্তু খুব দুঃখের সঙ্গে বলতে পারি যে গত 20 বছর আমি যে সময় সাংবাদিকতা করেছি তার মধ্যেও এই ধারাটা কিছুটা অন্তঃসলীলা ফল্গুর মতো হয়ে গেছিল। আমি আমার চ্যানেলের জন্য ক্লেম করছি না, আমি বলছি সময়ের জায়গা থেকে দাঁড়িয়ে রিপাবলিক বাংলা এটাকে এসে উৎখনন করেছে, একটু সশব্দ হয়ে গেছে আর কি, মানে সশব্দ উৎখনন। কখনো কখনো পরিস্থিতি এমন তৈরি হয় যেখানে গর্জন করতে হয়। আজকে মানুষ গর্জন করছেন, বেশ, এই গর্জনটা যারা শুনতে পাবে না, হ্যাঁ, তারা যদি শুনেও মনে করে আমি শুনছি না, হ্যাঁ, বা আমি অন্ধ হয়ে থাকলাম, তাতে কি প্রলয় বন্ধ হবে? এইখানে আমার প্রশ্ন, যখন আমরা এই সশব্দ উৎখননটা করেছি, করতে করতে তখন সন্দেশখালির মতো ঘটনা এসছে। সন্তু পান, আপনি দেখলেন একটু আগে, আপনার সঙ্গে কথা হলো, সন্তুকে জেলে ভরে দেওয়া হলো একটা অভিযোগে। আপনি অত্যন্ত প্রাজ্ঞ রাজনীতিবিদ, আপনি জানেন করেছে, গৌরকিশোর ঘোষকে করেছে, ঋষি অরবিন্দকে করেছে, বালগঙ্গাধর তিলককে করেছে। আমি সেই কারণেই বলছি, দেখুন, জরুরি অবস্থা জারি হওয়ার সঙ্গে সঙ্গে আগে গৌরকিশোর ঘোষ গ্রেফতার হয়েছেন, তারপর জর্জ ফার্নান্ডিস, চন্দ্রশেখররা। আগে কিন্তু উৎপীড়নটা সংবাদ মাধ্যমের। সন্তু গ্রেফতারি হওয়ার দিন, আমি সন্তুকে নাম ধরে বলছি, রিপাবলিক বাংলাকে নাম ধরে বলছি না, কিন্তু সংবাদ মাধ্যমের উপর এই যে আক্রমণ, সেদিন কি বোঝা যায়নি দিনটা খারাপ আসছে? না, সেটা আমি তো আর কাউকে গ্রেফতার করিনি, গ্রেফতার করতে বলি না, কিন্তু আপনি কি কিছু সেন্স করতে পেরেছেন? আমি দেবো কি করে? একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আমি জানি যে যখন এরকম একটা প্রতিক্রিয়া হচ্ছে, প্রাথমিকভাবে পাল্টা প্রতিক্রিয়াও হবে, কিন্তু যদি এটা যে জনসমুদ্র আমি দেখলাম সারা ভারতবর্ষ জুড়ে নেমে পড়েছে, মোমবাতি হাতে নিয়ে নিজের বাচ্চাকে সামনে নিয়ে বুকে লেখা উই ওয়ান্ট জাস্টিস, এত শান্তিপূর্ণ, এত নীরব প্রতিবাদ, এত মানে কি বলবো, একটা উদ্বেলিত চিত্ত, জনচিত্ত আমার 58 বছরের রাজনৈতিক জীবনে আমি দেখিনি। বেশ, আমি আপনাকে আপনার করা একটা
টুইট দেখাবো। এটা আপনি মণিপুরের প্রেক্ষিতে করেছিলেন। আপনার এই সমাজ মাধ্যমে থাকা টুইট, আমি আমার পিসিআরকে অনুরোধ করবো টুইটটা এখানে দেওয়ার জন্য। আপনি বলেছিলেন সলিটারি, ন্যাস্টি, পুয়ার, ব্রুটিশ অ্যান্ড শর্ট ইন দ্য প্রিমিটিভ হিউম্যান সোসাইটি। মানে মানব সভ্যতার আদিমতম সময়েও বোধহয় এটা ছিল না মণিপুর প্রশ্ন। আপনি দার্শনিক হবসকে উদ্ধৃত করেছিলেন। এটা হবসের সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির মধ্যে 18 জুন 2023 এই আপনার টুইট। ঠিক ঠিক ঠিক, আই স্ট্যান্ড বাই দ্যাট। আজ অব্দি দিল্লি পুলিশ বা এই দেশের বিজেপি শাসিত কোনো রাজ্যের পুলিশ আপনাকে এই টুইটটা করবার জন্য ডেকেছে, সামান দিয়েছে? না, ওটা কি? এরপরে কি বলবেন? কে বেশি স্বৈরতান্ত্রিক, মমতা বন্দ্যোপাধ্যায় না নরেন্দ্র মোদী? সেটা মানুষ বিচার করবে। আমি আমার ঢাকঢোল পেটাতে আমি তোমার চ্যানেলে আসিনি। তুমি যে প্রশ্ন করলে আমি মানুষের কাছে আবেদন করেছিলাম যে আপনারাই বিচার করুন সব দিকে। আমি আমাকে ডেকে পাঠাচ্ছি এই ডক্টর কুণাল সরকার, আমি তো সেই কারণেই অন্যান্য চিকিৎসকদের আজ অব্দি আপনাকে দিল্লি পুলিশ বা তাদেরকে চা খাইয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হলে শুধুমাত্র এই কারণে যে ওটা একটা প্যানিক রিয়াকশন। কারণ ওরা 500 জন মিছিল করে গেছে, আর ওরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে এদেরকে যদি অ্যারেস্ট করে কালকে সারা ভারতবর্ষে চিকিৎসকরা ধর্মঘট ডাকবে। ঠিক, ফলে প্যানিক রিয়াকশন হয়ে চা খাইয়ে বাড়ি পাঠিয়ে দিল। কুণাল সরকার কী বললেন, এরপর কি বিয়ের নেমন্ত্রণ কার্ডের বাড়ির পরিবর্তে সমন আসবে যে বিয়ে বাড়িতে আমার মেয়ের বিয়ে হচ্ছে, বিয়ে বাড়িতে আসুন? একটা প্রশ্ন করবো, আপনি তো রাজ্যসভার অধিবেশনের পরেও যাবেন, যতটা সম্ভব অংশ নেবেন। আমি আপনাকে আরেকটা, যদি দল সুযোগ দেয় নিশ্চয়ই। আমি আপনাকে আরেকটা ছবি দেখাচ্ছি। এটা রাজ্যসভাতেই আপনার ছবি, 2023-এর অগস্ট মাস 1 তারিখ। অগস্ট মাসটা খুব অদ্ভুত মাস, কিন্তু আপনার ছবি, আপনি এটা পয়েন্ট অফ অর্ডার রেজ করছেন ঠিক সেই সময়টাতে। চেয়ারম্যানের আসনে তখন জগদীপ ধনখড়ি ছিলেন। আপনি মণিপুর নিয়ে পয়েন্ট অফ অর্ডার রেজ করেছিলেন, আলোচনা চেয়েছিলেন। আপনি কেন আলোচনা করতে দেবেন? কেন দেবেন? একটা রাজ্যে দীর্ঘ সময় ধরে এরকম চলছে অরাজকতা, মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, বিশেষ করে নগ্ন করে প্যারেড করানো হয়েছে, গ্যাং রেপ করা হয়েছে, ফ্যামিলিজ আফটার ফ্যামিলি ভিকটিমস। তো সেখানে একটা রাজ্যসভা, একটা সংসদে আলোচনা হবে না, চ্যানেলে আলোচনা হচ্ছে, কফি হাউসে আলোচনা হচ্ছে, রাস্তার চায়ের দোকানে আলোচনা হচ্ছে, বাজারে আলোচনা হচ্ছে, সংসদে আলোচনা হবে না? এবার চাইবেন রাজ্যসভায়? অবশ্যই পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা চাইবেন? আমি চাইবো ভারতবর্ষের যে কোনো প্রান্তে এই ধরনের ঘটনা ঘটছে সবটাতেই আমি চাইবো। আপনি পশ্চিমবঙ্গ নিয়ে চাইবেন? সবটাতেই চাইবো। অভয়ের ঘটনায় চাইবেন? সবটাতেই চাইবো। দল যদি মত না দেয়? না, আমাকে যদি দল সুযোগ না দেয়, বলতে পারে আমাকে বলতে দিল না, তাহলে বলতে পারবো না। আপনি প্রাইভেট মেম্বার হিসেবে তো আপনার কিছু সুযোগ আছে, করবেন। অবশ্যই, দেখা যাক। আমি সব রণকৌশল আগে বলে দেবো কেন। আচ্ছা, এটা আপনার রণকৌশলে পান। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো আপনাকে। আমি এই মিষ্টির প্রসঙ্গ বলছিলাম, আপনি যেদিনকে যে বিখ্যাত মিষ্টি বিপণীর মালপোয়াটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে জোট বার্তা নিয়ে গিয়েছিলেন, আমি কেন বলছি, আজকের দিনে এগুলো বলার কথা না, কিন্তু কেন বলছি, সেই মিষ্টি বিপণীর প্রতি আপনার একটা দুর্বলতা আছে। দুর্বলতা কারণটা বড় বিচিত্র, খুব কম মানুষ জানেন, আমার মনে হয় কেউ জানেন না। জাতীয় কংগ্রেসের জন্ম আর ওই মিষ্টি বিপণীর জন্ম একই বছরে, 1885। সে হেন কংগ্রেসও আপনি ছেড়েছেন। আমি খুব খোলাখুলি জিজ্ঞাসা করছি, আপনি তৃণমূল ছাড়বেন? 75 বছর বয়সের পর না আর কিছু পরিত্যাগ করা যায় না, একমাত্র প্রাণ ত্যাগ করা যায়, সেটা ঈশ্বরের নির্দেশে। যাবতীয় যা কিছু ধরা এবং ছাড়া এর মধ্যে ঘটে গেছে আমার জীবনে, সবার জীবনেই 75 বছরে গিয়ে নতুন করে কিছু ধরারও থাকে না, ছাড়ারও থাকে না। একমাত্র প্রাণ ত্যাগ করা যেতে পারে, সেটা ঈশ্বরের নির্দেশ হয়, নিজের ইচ্ছা তো হয় না। কেউ যদি আত্মহত্যা করে আলাদা কথা। তৃণমূলটাকে ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন? না, আমি একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আজকে যে কোটি কোটি মানুষ প্রতিবাদ করছেন, আমি সেই প্রতিবাদীদের সঙ্গে আমার কণ্ঠটা মেলাবার চেষ্টা করছি। আমি তো বললাম কি, ভারতবর্ষের সংবিধান আমাকে এই কর্তব্য পালন করতে নির্দেশ দিয়েছে। আমি একজন আইন মানে ল মেকার, ঠিক। তা আমি ভারতবর্ষের সংবিধান মানব, আমি ওথ নিয়েছি, আই উইল অ্যাবাইড বাই দি কনস্টিটিউশন, আই উইল ডিফেন্ড দ্য কনস্টিটিউশন। আমি আপনাকে একটা প্রশ্ন করবো, আমি আপনাকে আরেকটা টুইট দেখাচ্ছি আপনার সন্দেশখালী ঘটনার পর। এই টুইটটা এটা আপনারই পোস্ট ছিল, আপনার অ্যাকচুয়ালি আপনার দলের পোস্ট ছিল, আপনি এটা রিটুইট করেছিলেন। সন্দেশখালী ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে এআইটিসি থেকে একটা টুইট করা, আপনি সেটা রিটুইট করেন। সেই টুইটটা হচ্ছে এইরকম, মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়াল পেজ থেকে করা হয়েছিল, আপনি রিটুইট করেন। যে টুইটে অনেকগুলো কথা লেখা ছিল, তার মধ্যে আমি খুব দায়িত্বশীল সাংবাদিক হিসেবে বলছি যে সন্দেশখালীতে যেভাবে গোটা বিষয়টা বিজেপি সাজানো গোছানো বলে বলা হয়েছিল, আমি আপনাকে একদম দায়িত্বশীল সাংবাদিক হিসেবে বলছি, আপনি আমাকে অনেকদিন ধরেছেন। এটা একটা কুৎসিত মিথ্যা এবং ঘৃণ্য একটা রাজনৈতিক অপকৌশল ছাড়া আর কিচ্ছু ছিল না। সন্দেশখালী গোটা ঘটনাটাকে কোনো একটি রাজনৈতিক দলের বানানো ঘটনা হিসেবে দেখানো, কিছু একটা ভিডিও শ্যুট হয়েছিল, সেটা ওরা পোস্ট করে বলেছেন। আপনার আজকের দিনে দাঁড়িয়ে, এই বাংলায় দাঁড়িয়ে, এখানে থেকে অভয়ার বিচার যেভাবে চাওয়া হচ্ছে এবং তাতে যা পাওয়া যাচ্ছে, যেভাবে আসছে তার পরপর ঘটনা প্রকৃতি,
তাতে আপনার কি মনে হয় সেদিনকে আপনিও আপনার দলের ফাঁদে পা দিয়ে ফেলেছিলেন? না, বুঝতে পারেন না, আমার মনে হয়েছিল এটা একটা রাজনৈতিক চক্রান্ত, নির্বাচনের আগে আমাদের দলের বিরুদ্ধে করা হচ্ছে। আমার নেত্রী যেটা বলতে চেয়েছেন, আমার দলের অন্যান্য নেতারা যেটা সে সময় বলেছিলেন, আমি সেটা বিশ্বাস করি, আমি আজও বিশ্বাস করি। আজও আপনার মনে হয় সন্দেশখালীটা চক্রান্ত? সন্দেশখালী ঘটনার পেছনে একটা চক্রান্ত কাজ করছে, রাজনৈতিক চক্রান্ত, ঠিক নির্বাচনের আগে। এবং যে ভিডিওটা এসেছিল সামনে, সেই ভিডিওটাকে কেউ অস্বীকার করতে পারে, সে নিয়ে কোনো মামলা কেউ করেনি যে আমার দলের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে বা আমার অমুকের যে লোকটাকে দেখানো হয়েছে তার তো একটা রাজনৈতিক পরিচয়ও ছিল, সেও কোনো মামলা করেনি, তার দলও করেনি। ঠিক, তা ভোটটা মিটে গেল, সন্দেশখালীটা হারিয়ে গেল। কোনো মানুষকে এইভাবে যেভাবে আজকে এত মানুষ প্রতিবাদ করছে, ওখানে সন্দেশখালীর বাইরে কটা মানুষ প্রতিবাদ করেছিল ঘটনাটাকে নিয়ে, অনেকেই বিশ্বাস করেনি। কিন্তু এই যে যারা করেছেন, আমি আপনাকে একজন দুজনের বক্তব্য শোনাচ্ছি, অনেক দীর্ঘদিন ধরে চলেছে। আমার শুনে লাভ নেই কোনো, একজন দুজন, আমি এগুলো বিশ্বাস করি না। একজন দুজনের বক্তব্য আপনি আমাকে শুনে, তুমি শ্রোতাদেরকে শোনো। এরা মিথ্যে বলছে আপনার মনে হয়? এরা কি সাজানো গোছানো বলছে? এরা কি বলছে না বলছে বলতে হবে। এবার ওইভাবে সবাই গিয়ে কি আমি সারা রাত ধরে সামগ্রিকভাবে ভিডিও বানাবো, ওদেরকে খাওয়া, যে ঘটনাটাকে যেভাবে দেখেছি এবং আমি পুঙ্খানুপুঙ্খরূপে তার নিজের মনের মধ্যে আমার যুক্তি দিয়ে সাজিয়ে বিশ্লেষণ করে দেখেছি, বিশেষ করে ভিডিওটা দেখার পরে যে দুটোর মধ্যে একটা যোগসূত্র আছে। যদি তিল ঘটে থাকে সেটাকে তাল করা হয়েছে, মানে তিল অন্তত ঘটে, তিল ঘটে থাকতে পারে। সে তো সারা ভারতবর্ষে একটা 150 কোটি মানুষের দেশ, কোথাও না কোথাও প্রতিদিন কোথাও না কোথাও তিল কাণ্ড ঘটছেই। দর্শনটা কি শুধু পশ্চিমবাংলায় হলো এই প্রথম? তা তো নয়, কখনোই নয়। বানতলা, ধানতলা, কুচবিহার, সম্বলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, কাকদ্বীপ সব আমার মনে আছে। আমি বলতে গেলে এত বড় তালিকা দিতে পারি, আমি এই জন্য আজকে আসিনি। আর ওই জমানাতে হয়েছিল বলে এই জমানাতে হতে হবে এটা কখনো আমি বিশ্বাস করি না এরকমই। কারণ মানুষ তো পরিবর্তন চেয়েছিল ওই জমানা, সেটা পরিবর্তন করেছে। তাহলে আমাদেরকে সজাগ থাকতে হয় না? অনেক সময় আলাদা কোথায় হয়ে অনেক সময় কেউ তো নোটিশ দিয়ে এগুলো করে না। ঠিক, অপরাধ কেউ নোটিশ দিয়ে, আগেকার দিনে রঘু ডাকাতরা করতো, আমি চোর বাড়িতে ডাকাতি করতে যাবো, চিঠি দিয়ে তারপর ডাকাতি করতো। আজকের দিনে তারপর টেকনোলজি এত উন্নত হয়ে গেছে, কত রকমভাবে অপরাধ হচ্ছে। ঠিক, এবং এই যে সম্প্রতি একটা বাংলাদেশের এমপিকে নিউ টাউনে খুন করা হলো, নৃশংসভাবে খুন করে তার দেহটাকে লোপাট করার জন্য যে পদ্ধতি গ্রহণ করা হলো, বম্বে থেকে একজন আসলো কসাই, সে এসে তার দেহটাকে কিভাবে টুকরো টুকরো করলো, তার যে ভয়ঙ্কর বিভৎস বর্ণনা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি বা শুনেছি, এ তো ভাবা যায় না আমার রাজ্যে এটা ঘটেছে। তো ঠিক, হ্যাঁ, তো এটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এটা কেউ সরকারকে দায়ী করছে না, এর জন্য কেউ মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করছে না, এটার জন্য কেন করছে না? কিন্তু কথা হচ্ছে যে মানুষের বিবেক জাগ্রত হতে সময় লাগে। সবাই রাজনীতি করে না, রাজনীতির লোকরা একটা হুইসেল পেলে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে, সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এবং এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন যখন হয় তখন এটা কোনো সংগঠিত আন্দোলন হয় না, এটা অসংগঠিত আন্দোলন। এবং অসংগঠিত আন্দোলনের যে বিশাল চেহারা, এটার থেকে বুঝতে হবে যে এই ঘটনাটা জনমানসে কীরকম প্রতিক্রিয়া সৃষ্টি করছে, বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এটা বুঝতে হবে। এটা যে প্রতিদিন ঘটবে, হাতরস হয়েছে, উন্নাও হয়েছে, মণিপুর হচ্ছে, কোথায় হয়নি? কোথাও ভারতবর্ষে তো কোথাও এরকম সর্বভারতীয় চেহারা নেয়নি। সর্বভারতীয় বললেও ভুল হবে, হ্যাঁ, অলমোস্ট ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড হচ্ছে। হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, জার্মানি, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, কোথায় নয়। আমার তো বিভিন্ন জায়গাতে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছে, তারা ফোন কেন হলো আপনার কি মনে হয়? সরকারি পৃষ্ঠপোষকতার জন্য না, অনেকে বলেছে যে এটার তো সবাই মিলে প্রতিবাদ করা উচিত, যাতে যেটা আমাদের মুখ্যমন্ত্রী নিজে চেয়েছেন যে আমি ফাঁসি চাই। আর কোনো ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত নিজে ক্ষমতায় থেকে বলেছেন যে আমার রাজ্যে এরকম ঘটনা ঘটেছে, যারা করেছে তাদের এই ফাঁসি চাই। হ্যাঁ, নির্যাতিতা ফাঁসি চেয়ে ফেলেছেন। না, সেটা হয়তো স্লিপ অফ টাং, সেটা ওটা এগুলো ছোটোখাটো ব্যাপারকে ওটা স্লিপ অফ টাং। কোনো মানুষ উনি 100 বার না স্লিপ অফ টাং 100 বার উনি বলছেন ফাঁসি চাই অপরাধীদের। নির্যাতিতার বাবা মার কাছে গিয়ে বলেছেন, প্রেসের কাছে বলেছেন, অনেকবার বলেছেন। এবং ওনাকে যারা কাছ থেকে চেনে, আমি তাদের মধ্যে একজন। হ্যাঁ, ওনার মতো মানে কি বলবো, মাতৃজাতির একটা উনি একজন প্রতিভু। উনি কিন্তু কত সংবেদনশীল এটা অনেকের ধারণা নেই, তার জন্য অনেকে ওকে ভুল বোঝে। উনি খুব গুছিয়ে কথা বলতে হয়তো ভয়তো পারেন না, ইনিয়ে বিনিয়ে হয়তো কথা বলতে পারেন না। আবার কারো মতো এনকাউন্টার করে এখনই মেরে দাও, বুলডোজার চালিয়ে দাও, এটাও বলতে পারেন না। তো তার মধ্যে একটা মাতৃজাতির যে স্বাভাবিক যে প্রতিক্রিয়াগুলো হয়,
উনি সেভাবেই বলে, একটা ঘরোয়া মেয়ে যেভাবে কথা বলে উনি সেভাবেই বলে, সাধারণ মেয়ে যেভাবে কথা বলে সেভাবেই বলেন। সেটা অনেকে দুর্বলতা ভাবে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন। বিশেষ করে যারা একটু উচ্চবিত্ত, যারা খুব ঊর্ধ্ব শিক্ষিত। না, আমি আর্টিকুলেটদের কথা বলছি। আপনি বলুন, ধরুন এই যে হাঁসখালির ঘটনার পর মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের পুলিশের ডিজিকে মঞ্চে বসিয়ে ওই ধর্ষিতা এবং নিহত, আমরা হাঁসখালি না আলোচনা করছি না, তার সম্পর্কে বলেছিলেন, আপনার কি মনে হয় এটা খুব সংবেদনশীল মন থেকে উনি খুব বলেছেন? সংবেদনশীল আমি বলছি। একটা বিচ্ছিন্ন ঘটনা বা একটা কোনো আলাদা ঘটনা বা একটা বিশেষ ঘটনা দ্বারা একটা মানুষকে বিচার করা যায় না। জীবনে একটা ঘটনাই কিন্তু এই নয়, একমাত্র ঘটনা নয়। একটা মানুষের জীবনে, একটা প্রশাসকের জীবনে, একজন রাজনীতিবিদের জীবনে, একজন ব্যবসায়ীর জীবনে, একজন বেকারের জীবনে, যতদিন বাঁচবে তার জীবনে প্রত্যেকেরই বিভিন্ন ঘটনা ঘটে, বিভিন্ন অভিজ্ঞতা ঘটে। সুতরাং আমি একটা কিছু করে ফেললাম বা বলে ফেললাম, তার দ্বারা আমার মূল্যায়ন হয়ে গেল সঙ্গে সঙ্গে। এটা যেটা আজকাল ওই সোশ্যাল সাইট বেরিয়েছে, এটা হওয়াতে এটা সুবিধা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি একটা কনক্লুশনে চলে আসলাম। এই যে সিবিআই, আমার ব্যক্তিগতভাবে সিবিআই এর উপর কোনো আস্থা নেই, কোনো আস্থা নেই। সুপ্রিম কোর্ট এক সময় বলেছিল কেস প্যারট, ঠিক আছে? তো সেই জন্য আমি না, সুপ্রিম কোর্ট বলেছিল বলে না, আমি নেতায়ের মামলা আমি করেছিলাম বার অ্যাসোসিয়েশনে হয়ে, আমি নিজে সওয়াল করেছিলাম। সিবিআই অর্ডার হয়েছিল, সুপ্রিম কোর্ট সেটাকে কনফার্ম করেছিল। তো আজকে 13 বছর পার হয়ে গেল, 2011 সালের ঘটনা। 11 জনকে ব্রড ডেলাইটে নৃশংসভাবে খুন করা হয়েছিল। সেই অপরাধীরা সবাই জামিন পেয়ে গেছে, একজন লোকের শাস্তি হয়নি, মামলা নাকি এখনো পেন্ডিং। তাদের অনেকে ফুলমালা পরিয়ে আবার বরণ করে নেওয়া হয়েছে, আবার পরবর্তীকালে তাকে আবার সাসপেন্ডও করা হচ্ছে বা ছুটিতে পাঠানো হয়েছে। তো কিন্তু সেটা তার জন্য নয়, অন্য ঘটনা, অন্য একটা, সেটা বলছিলাম। যাই হোক, অন্য ঘটনা, কিন্তু অর্থাৎ সেই অপরাধের জন্য তার দল তাকে কিছু করেন না। আর একটা খুব জঘন্য অপরাধ শুনেছি, সত্যমিথ্যা জানি না। তো আমার যেটা বক্তব্য হচ্ছে যে এই যে একটা ঘটনা দিয়ে কাউকে বিচার করবে, একটা উক্তি শুনে, একটা বক্তব্য শুনে আমি সঙ্গে সঙ্গে অনির্বাণ একটা ভালো সাংবাদিক, অনির্বাণ একটা জঘন্য সাংবাদিক, এই ধরনের কোনো সুইপিং রিমার্কস কারো সম্পর্কে মনে হয় করাটা। কিন্তু আপনি বলছেন এটা সুইপিং, পার্ক স্ট্রিট, কামদুনি, না না না, আমি ঘটনা না, তারপরে অভয়ের ঘটনা, শোনো, কোনো যোগসূত্র নেই। না, আমি বলছি পৃথিবীর জন্মলগ্ন থেকে, সভ্যতার উন্মেষের সময় থেকে, সম্পত্তি নিয়ে এবং নারী জাতিকে নিয়ে টানাটানি, মারামারি, সংঘর্ষ সারা পৃথিবী জুড়ে যুগ যুগ ধরে, শত শত বছর ধরে হচ্ছে। তার মানে কি সেটা এখনো চলতে থাকবে? তার মানে কি এটা কখনোই নিয়ন্ত্রণে আসবে না? আজকে এতগুলো মানুষ রাস্তায় নেমেছে, এই প্রশ্নটা তাদেরকেই করছে, এরপরে কি আমার পালা? এরপরে কি আমার মেয়ের পালা? এরপরে কি আমার পাড়ার মেয়েটার পালা? ঠিক। আজকেও রুবিতে খালের ধারে এক অজ্ঞাত পরিচয়, এখনো পর্যন্ত পরিচয় জানতে পারিনি আমরা, পুলিশ ডিসক্লোজ করতে পারলে জানাবো, দেহ পাওয়া গেছে। মানে এটা যেন জলভাত হয়ে গিয়েছে, বাড়ির থেকে বাইরে পা দেবো, কোনো একজন মহিলার বিবস্ত্র দেহ বা খুন হয়ে যাওয়া দেহ। এটা মনস্তত্ত্ববিদরা ভালো বলতে পারবেন যে আমাদের সমাজ এত এগিয়ে যাচ্ছে প্রযুক্তির দিক দিয়ে, গোটা পৃথিবী জুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে, সেই সময়েও এই আদিম বর্বরতাগুলো ঘটবে কেন? সমাজে এগুলো বেড়ে যাচ্ছে কেন? কারণটা কি? এটা তো সমাজকে হতবিক্ষত করছে। একটা পরিবারকে তো শেষ করে দিল। ঠিক, একটা পরিবার শেষ হয়ে গেল, সে তো আর ফিরে আসবে না, যার গেল তার গেল। তাকে যে কটা দিন ওরা বাঁচবেন তাদেরকে এই দুঃখটা বুকের মধ্যে নিয়ে, সেই পাথরটা বুকে নিয়ে বয়ে বেড়াতে হবে। তার আত্মীয় স্বজন কোথায়? তো আমাদের মধ্যেও সেটা আসছে কেন যন্ত্রণাটা? কারণ আমরা এই সমাজেই বাস করছি, আমাদের কনসেন্সকে প্রিক করছে বলে আমরা রাস্তায় নামছি, যারাই নামছে। আর যারা এর পক্ষে এটা একটা ষড়যন্ত্র বা রাজনীতি করা হচ্ছে এসব যারা বলছে, তাহলে দয়া করে তারা মানুষের নোটিশটাকে পড়বার চেষ্টা করুন। আমাকে যত খুশি নোটিশ পাঠান, যাকে যত খুশি নোটিশ পাঠান, যাকে গ্রেপ্তার করতে চান করুন, দয়া করে মানুষ যে নোটিশটা পাঠাচ্ছে এই নোটিশের বাণীটা ভাষাটা বুঝবার চেষ্টা করুন। কি লেখা আছে সেই নোটিশে? সেই নোটিশটা হচ্ছে এই কঠোরতম শাস্তি চাই, যত দ্রুত সম্ভব শাস্তি চাই, নইলে সমূহ বিপদ সমাজের এই ক্ষতি কেউ আর করতে দিতে চাইছে না। মানুষ মানতে চাইছে না যে এই ধরনের জঘন্য অপরাধ ঘটুক। আমি বিশ্বাস করি যে আমাদের নেত্রী এটা চাইছেন না, এবং তিনি বারবার বলেছেন যত দ্রুত সম্ভব, এবং তিনি একটা ডেডলাইন দিয়েছিলেন পুলিশকে যে রোববারের মধ্যে তোমরা যদি এটা না করতে পারো আমি সিবিআইকে দেবো। অধিকাংশই বলছেন আসলে প্রমাণ মেটানোর ডেডলাইন। সেটা দেখুন, ভারতবর্ষে বাক স্বাধীনতা প্রত্যেকের আছে। আমি একরকম বলছি, আমি একটা দলের প্রোডাক্ট, আমি আমার মতো করে বলবো, এটা অনেকে ভাবতে পারে। একটা কথা বলুন, কামদুনিতে যে অফিসার, তিনি তখন আইজি সিআইডি,
তিনি বিচার দিতে পারলেন না, এই অর্থে যে তারা লোয়ার কোর্টে সাব্যস্ত হলো ঠিকই, কিন্তু আপার কোর্টে গিয়ে তারা উচ্চতর আদালতে গিয়ে তারা সব ছাড়া পেয়ে গেল এবং সেটা প্রমাণ অভাবে বেকসুর খালাস পেয়ে গেল। সেই অফিসারকে একই দায়িত্বে রাখা, তিনিই কমিশনার, এবং তারপরেও মেডিকেল কলেজের এই ভয়ঙ্কর আরজিকর মেডিকেল কলেজে হামলা, আপনি সুপ্রিম কোর্ট অর্ডার পড়েছেন, তারা মানতে চাননি 7,000 মব হঠাৎ জড়ো হয়ে গিয়েছে। না, এটা তো পরিকল্পিত একটা আক্রমণ, এটা পরিকল্পিত আক্রমণ, যে বা যারাই করে থাকুক পেছনে তো একটা নিশ্চয় মাথা আছে, কোন একটা শক্তি তো আছে, শক্তি অবশ্যই আছে। সেই শক্তির খোঁজ না রাখা পুলিশের ব্যর্থতা নয়? হাফ প্যান্ট আর টি শার্ট পরে চলে এলো রাত্রিবেলায় এত দ্রুত বিভিন্ন জায়গা থেকে, এটা পরিকল্পনা ছাড়া হয় নাকি? এবার পুলিশের দায়িত্ব হচ্ছে যে বলছে আমরা 30 জনকে গ্রেপ্তার করেছি, 33 জনকে করেছি, তাদের পরিচয় কারা, কাদের জন্য, কারা তাদেরকে পাঠিয়েছিল? ওরা কি আন্দোলনে ছিল? আন্দোলনে ছিল না, ওরা আন্দোলনটাকে নষ্ট করতে চেয়েছে। সব শাসক দলের কয়েকজন কাউন্সিলরের ঘনিষ্ঠ। আমি বলতে পারছি না, পুলিশের দায়িত্ব সব মানুষের সামনে এগুলো খোলাসা করা, ট্রান্সপারেন্ট হতে হবে, প্রশাসনকে ট্রান্সপারেন্ট হতে হবে, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি, ইরেসপেক্টিভ অফ ডিসপেন্সেশন, তাকে ট্রান্সপারেন্ট হতে হবে। মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে, যারা সরকারি চাকরি করছে, পুলিশ হোক সিবিআই হোক, মানুষের ট্যাক্সের টাকাতে তাদের স্যালারি হয়, যদিও অনেকে সেটা হাত করছে, হ্যাঁ, কিন্তু মানুষের টাকা, ট্যাক্সের টাকাতে, তো তাদেরকেও মানুষের কাছে দায়বদ্ধ হতে হবে, তার জন্য তাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে। টেবিলের তলায় যা হচ্ছে হোক, কিন্তু যেটা এই ধরনের জঘন্য হত্যাকাণ্ড বা অপরাধ হচ্ছে, সেখানে তুমি বলছি আমি 33 জনকে ধরেছি, 7 খুন মাপ না, তারপরে এদের পরিচয়টা কি, কারা পাঠালো, ষড়যন্ত্রটা কি, এগুলো সব খুঁজে বার করতে হবে। ভারতবর্ষের প্রধান বিচারপতি বলছে, আনবিলিভেবল। আপনার 58 বছরের দীর্ঘ রাজনীতি, একটা হাসপাতালে সিআইএস এর পোস্টিং হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে, আমি এগুলোই বলছি, এগুলো আমি কোনোদিন দেখেছি? আপনি দেখেছেন? কোনোদিন শুনেছি? আমার রাজ্যে, অন্য জায়গায় কি হচ্ছে বলতে পারবো না। আমি এখানে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকে রাত্রে একটা টুইট করে, তাতে তিনি বলেন প্রশাসনের একেবারে শীর্ষস্তরে অদল বদল ছাড়া এটা হওয়া সম্ভব না। তারপর থেকে আরও কিছু টুইট এবং পোস্টের বন্যা যে সেনাপতিকে সামনে চায়। তৃণমূলের অন্দরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের শীর্ষে থাকা নিয়ে কোনো সংশয় তৈরি হয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, আমি কোনো দলীয় পদে নেই, সাংগঠনিক কোনো পদে আমি নেই, আমি একজন সাংসদ। আমার মূল দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের আপার হাউসে দল যেভাবে নির্দেশ দেবে সেভাবে আমাকে পারফর্ম করতে হবে, এবং জাগো বাংলার একটা অস্থায়ী সম্পাদক হিসাবে আমি কিছুই দেখি না, সেটা একটা টিম অফ ভেরি গুড জার্নালিস্ট, তারা খুব ভালো সাংবাদিক, তারা পেপারটা চালায়। আমার নামটা ধরো ব্যবহার করা হচ্ছে, দল বলেছে তোমার নামটা আমার থাকবে, যেহেতু যিনি ছিলেন তিনি এখন জেলবন্দি, তো আমাকেও জেলবন্দি হয়ে যেতে হতো হয়তো, কারণ যারা সম্পাদক হয় তারা জেলটাই বোধহয় ভবিষ্যৎ। ছেড়ে দেবেন নাকি? হ্যাঁ, না, আমি তো আমাকে যেদিন বলবে দল ভাই ছেড়ে দাও, আমি ছেড়ে দেবো না, আজকে বললে আজকেই ছেড়ে কোনো বার্তা পড়তে পারছেন না, আমি কোনো ছেড়ে দেওয়াই ভালো। না না, সেটা না, আমি কেন শুধু তাহলে ওটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হবে, আমাকে দল যা নির্দেশ দেবে তাই করবো। আমি আপনার একটা আমার দলের মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা আছে বা মন কষাকষি আছে, তবে হ্যাঁ, রাজনৈতিক মতপার্থক্য তো সব দলে কম বেশি থাকে। এই ঘটনাকে যেভাবে ডিল করা হয়েছে তাতে আপনার দলে মতপার্থক্য আছে বলে মনে হয়? না, থাকতে পারে, কারণ আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত সক্রিয়, এবং সে একেবারে সবসময় যে কর্মসূচিগুলো গ্রহণ করে সেটা কিন্তু মানুষকে নিয়ে, বিশেষ করে যুব সম্প্রদায়কে নিয়ে। উনি খোলাখুলি চিকিৎসকদের সমর্থন করছেন, তার জনগর্জন, এই আন্দোলনকে সমর্থন, তার জনগর্জন সভা, তার বিভিন্ন ওই জনজোয়ার যাত্রা, আমি যা দেখেছি যে পরিশ্রম উনি করেন রোদে বৃষ্টিতে, এবং ভারতবর্ষে এখনো পর্যন্ত পদযাত্রা যারা করেছেন বা জনজোয়ার যাত্রা যারা করেছেন, রাহুল গান্ধী করেছেন, আরও কেউ কেউ করেছেন, ওই চন্দ্রশেখর রাও করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, সবচেয়ে বেশি সময় এবং সবচেয়ে বেশি এলাকা পরিভ্রমণ করেছেন উনি জনসংযোগ তৈরি করার জন্য। এবং আমরা যে 29টা আসন পেয়েছি, এটা এমনি গেলাম বাগবাজারে রসগোল্লা কিনতে, দোকানে পয়সা দিলাম, রসগোল্লা পেয়ে গেলাম, ব্যাপারটা তো তা না। মানুষের সমর্থন পেতে গেলে প্রচুর কঠোর পরিশ্রম করতে হয়। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম একজন অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত দক্ষ এবং পার্লামেন্টারিয়ান হিসেবে ও যখন বক্তব্য রাখে সমস্ত পার্লামেন্ট লোকসভা মন দিয়ে শোনে, এত সুন্দর বলে। তিনি যখন বলছেন প্রশাসনের শীর্ষস্তরে রদবদল প্রয়োজন, আমি তার মন্তব্য নিয়ে কোনো পাল্টা মন্তব্য করব না, কারণ তিনি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, তিনি তার পদে থেকে তিনি কোনটা বললে সঠিক হবে না হবে সেটা তিনি বিচারক, আমি তার মন্তব্যের বিচারক নই। আমি আমার মন্তব্য নিয়ে আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি, অন্যের নয়।
আর আপনি কি সেটাকে সমর্থন করেন? না, আমার সমর্থন করা না করার উপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু নির্ভর করে না, কারণ তিনি সমস্ত দলের একটা এত বড় দল, তার জাতীয় সম্পাদক। আমি সেখানে কোনো সাংগঠনিক পদে নেই, আমি একটা সামান্য সদস্য মাত্র। ধরুন সূর্য উঠুক, এতে এই সমর্থনে তো সত্যি সূর্যের কিছু এসে যায় না আপনার আমার এই সমর্থনে, কিন্তু সূর্য একদিন না উঠলে আমাদের কষ্ট হয়, সেই জায়গা থেকে দেখুন, সূর্যকে কেউ নেভাতে পারে না, সূর্য উঠবেই, অন্ধকার যেমন থাকে বলে না, অভিষেক নেতা হবে এরপর। যত রাত্রি গভীর হয়, অন্ধকার যত বেশি তমসাচ্ছন্ন হয় মানুষ মানে প্রকৃতি, ততই ভোরের আলোটা ফুটে ওঠার সম্ভাবনাটা এগিয়ে আসে। আমি আপনাকে আপনারই একটা টুইট, অভিষেকের প্রশ্নে তুমি এটা বলে পরবর্তী কি হবে না হবে, আমি তো জ্যোতিষী নই, ঠিক, কিন্তু আমি আমার অভিজ্ঞতা 58 বছর অভিজ্ঞতা থেকে বলতে পারি, যে কোনো রাজনৈতিক দল বা মানুষের সংগঠন, মানুষকে নিয়ে যে সংগঠন, সে ধরনের সংগঠনে যদি তুমি নতুন রক্ত, তরুণ বাহিনীকে, তরুণ সম্প্রদায়কে, যুব সম্প্রদায়কে তুমি যদি গুরুত্ব না দাও, তোমার এখানে যদি একজন বৃদ্ধ মানুষ বসে আমার সঙ্গে কথোপকথন করতেন, সেটা কতখানি শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য হতো আমি জানি না। মানে একটা বৃদ্ধকে সহ্য করছেন তারা, তার পাশে তোমার মতো একজন খুব উজ্জ্বল ব্যক্তিত্ব বসে আছেন, বয়স কম, সুদর্শন, সুশিক্ষিত মতো ব্যাকগ্রাউন্ড, যারা জানে যে অরবিন্দের ওপর তুমি হচ্ছে প্রচণ্ড অরবিন্দ ভক্ত, বা বলা যেতে পারে তুমি বুদ্ধদেবের প্রচণ্ড সাধক। তো এরকম একজন মানুষকে যখন দেখছে তারা, তখন আমার মধ্যে যেটুকু খামতি ওরা দেখছেন, তোমাকে দেখে সেটা ভুলে যাচ্ছে। সেই জন্য একটা রাজনৈতিক দল বা কোনো গণসংগঠনে সবসময় নতুন রক্ত আনতে হয়, নিউ ব্লাড ফেস। আমার দলে করা হয়েছে, ওকে দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি। তো রাহুল গান্ধী আছে কংগ্রেস, এটা তো পরবর্তীকালে সোনিয়া গান্ধী, যে অভিষেকে কি আরো বড় দায়িত্ব দেওয়া প্রয়োজন? না, একটা না একটা সময় তো আসবেই যখন এরাই দলের দায়িত্ব নেবে। আজকে আমরা যারা আজকে তোমার স্টুডিওতে বসে কথা বলছি, একদিন তো আমরা পৃথিবী থেকে বিদায় নেব, তখন তো অন্য দল আসবেই, প্রকৃতির স্বাভাবিক নিয়মেই আসবে। আমি আপনার একটা পোস্ট আপনাকে দেখাচ্ছি, রিসেন্ট টাইমসে করা, একটা ঝড় ঝঞ্ঝার কথা বলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে, না এই পোস্টটা নয়, আমি আমার রিপাবলিকের পিসিআরকে বলবো যে এটা নয়, আমি যে পোস্টটার কথা বলছি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, এটা জোসেফ স্টোরি, এক্স্যাক্টলি ওটা আমি দেখাচ্ছি আপনাকে। এই আপনি লিখেছিলেন ঝড় যে তোমার জয়ের ধ্বজা, তাই কি জানি, তার কারণটা কি? এটা ঘটনা এপ্রিল 1, 2024। তার কারণটা কি? সেদিন, তার আগের দিন উত্তরবঙ্গে এটা ঘটলো, সেই প্রাকৃতিক দুর্যোগ। উনি সমস্ত কর্মসূচিকে বাতিল করে দিয়ে সেখানে ছুটে গিয়ে তার লোকদেরকে, যে উদ্ধার কাজ চলছে নিজে মনিটরিং করা, যাতে রিলিফ পেতে পারে ওরা, খাবার দাবার পানীয় জলের অসুবিধা হয় না, শিশুদের দুধের অসুবিধা হয় না, এটা নিশ্চিত করার জন্য নিজে ছুটে গেলেন। কজন মুখ্যমন্ত্রী যাই গো, ভারতবর্ষে তো অনেক রাজ্য আছে, আমি তো দেখি তো মুখ্যমন্ত্রীরা কজন গিয়ে যায়। এই যে ঝড় উঠেছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় না পরাজয়ের ইঙ্গিত? মমতা এটা আজকে করছেন তা না, উনি কিন্তু বরাবর এটা করেন, মানলাম, কিন্তু এই যে ঝড় উঠেছে, এটা তার পরাজয় না জয়ের ইঙ্গিত? না, এই ঝড় গণতান্ত্রিক পথে যেভাবে মানুষ নিজেরাই নিয়ন্ত্রিত করছে, এই ঝড়টা একদিন থেমে যাবে। এটা তো একটা অনাদি অনন্তকাল ধরে চলবে না। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে, মানুষকে বিশ্বাস রাখতে হবে সুপ্রিম কোর্টের উপরে। সিবিআই মনিটর্ড হচ্ছে, সিবিআইকে কিন্তু লাগাম ছাড়া ক্ষমতা কেউ দেয়নি, যদি দিয়েও থাকে সেটা নিয়ন্ত্রিত হচ্ছে। তাকে সর্বোচ্চ আদালতে রিপোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুজনেই করছে। ঠিক, হাইকোর্টের অর্ডারকে সুপ্রিম কোর্ট স্টে করেনি। সাময়িকভাবে সুপ্রিম কোর্ট কালকে একটা রিপোর্ট চেয়ে গেছে, স্ট্যাটাস রিপোর্ট, কতদূর এগোলো তদন্ত। রাজ্যকেও রিপোর্ট চেয়েছে যে তোমরা কি করছিলে ইত্যাদি, প্রথম দিকে যেহেতু ওরা তদন্ত করে তোমরাও দাও। এরপর দাঁড়িপাল্লায় রেখে তারা বুঝবে কোনটা ঠিক কোনটা বেঠিক, তারপর সুপ্রিম কোর্ট যারা ভালো মনে করবেন তারা দেবেন। আমি আপনাকে আপনার একটা লাস্ট কথা তোমাকে বলুন। লাস্ট বলবেন না? না, এইটা আচ্ছা, সময় আছে একটু আছে। আচ্ছা, আমি 1 মিনিট একটা ভুলে যাবো, বড় হয়তো বয়স হচ্ছে তো অনেক সময় বিস্মরণটা বেশি হচ্ছে জাগরণের চাইতে। সেটা হচ্ছে যে তোমার একটা লিগাল ম্যাক্সিম আছে, ওইটা এখন সবাই জানে, বহু প্রচলিত। জাস্টিস ইজ নট অনলি টু বি ডান, জাস্টিস ইজ নট অনলি টু বি ডান, ইট ইজ অলসো টু বি সিন টু বি ডান। অর্থাৎ বিচার শুধু করলে হবে না, তুমি সুবিচার করছো এটা যেন মানুষ দেখতে পায়, বুঝতে পারে। তো ভারতবর্ষের সর্বোচ্চ আদালত যখন আছে এবং কোটি কোটি মানুষের নজরে আছে যে এটা বিচার হচ্ছে কিনা, সেটুকু বুঝবার মতো ক্ষমতা ভারতবর্ষের মানুষের আছে, তারা বুঝবেন। এবং আমি একজন আইনজীবী হিসেবে শুধু নয়, একজন সাংসদ হিসেবে আমি ডিউটি বাউন্ড বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখা, শ্রদ্ধা জানানো, এবং আমি আশা করব, প্রত্যাশাও আছে আমার, ভীষণ প্রত্যাশা, সবার মতো আমারও প্রত্যাশা, যে নিশ্চিতভাবে সুবিচার যেন করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, হোয়াট এভার আমাদের যে সিস্টেম আছে, আইদার হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, যারা এই বিষয়টি দেখছেন, তারা এই ধরনের
দুটো একটা দীর্ঘমেয়াদী ব্যবস্থার কথা বলেছেন ফর দি ফার্স্ট টাইম ঠিক। ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, যেটা মোস্ট ওয়েলকাম, এটা একটা ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টে। আর স্বল্পমেয়াদী কিছু ব্যবস্থা নেওয়ার জন্য উনি কিছু রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। সেই রিপোর্টগুলো দেখার পরে সর্বোচ্চ আদালত উপযুক্ত বিচার করবেন বলে আমার ধারণা। এবং আর একটা জিনিস আমি বলতে চাই তার সঙ্গে, যেখানেই মামলা হোক না কেন, অপরাধীদের একজন হোক বা একাধিক হোক, আমার নিজের ধারণা একাধিক লোক জড়িত, হ্যাঁ, প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করে থাকলেও প্রত্যক্ষ পরোক্ষ যেভাবে করে থাকুক না কেন, ষড়যন্ত্রে যারা লিপ্ত থাকবে তাদের প্রত্যেককেই সর্বোচ্চ দণ্ড দিতে হবে আমাদের ন্যায় সংহিতাতে যা বলা আছে। এবং তারিখ পে তারিখ করা যাবে না, ঠিক। আমি এখানে তারিখ পে তারিখ। আমি মানছি, এই যে 13 বছর ধরে নেতার মামলা ঠিক, চলছে, ঠিক। এরকম জানো না। এটা এই মুহূর্তে সাধারণ মানুষের দাবি। আমি সেই কারণে আপনাকে একটা শেষ প্রশ্ন করে আমি আজকের মতো শেষ করবো। সেটা হচ্ছে যে গুজরাটের ছাত্রদের নবনির্মাণ আন্দোলন 74 সালে শুরু হয়েছিল, একটা হোস্টেলের ফি বাড়ানো হয়েছিল আর খাবারের দাম, সেটা যে চিমন ভাই প্যাটেলের সরকারটা ফেলে দেবে, না, সেটা চলে গেল ভ্রষ্টাচার হাঁটাবে। এবং সেটা হয়ে গেল ভ্রষ্টাচার বিরোধী আন্দোলন। তাতে একটা মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে গেলে 100 জন মারা গেল, এবং তারপরে 8,000 বিহারে গ্রেফতার গোপুরের হলো। এগেনস্টে। তারপর বিহার, এবং অধিকাংশ আজকে প্রধানমন্ত্রী সেই ছাত্র আন্দোলনের প্রোডাক্ট, পলিটিক্যাল প্রোডাক্ট আমরা বলতে পারি, নবনির্মাণ আন্দোলনের নরেন্দ্র মোদী। আপনার কি মনে হয় অভয়ার যে আন্দোলন শুরু হয়েছে, আমি আপনার রাজনৈতিক প্রজ্ঞাকে জিজ্ঞাসা করছি, তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে নয়, কিন্তু আপাতত এটা এখানে থামবে না, আমাকে সাংসদে জিজ্ঞেস করলে আমি একই উত্তর দেবো, কখনোই থামবে না। যখনই যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে এরকম দাবানল সৃষ্টি হবে। মহারাষ্ট্রে হয়েছে, কালকে মহারাষ্ট্রে হয়েছে, কত বড় পশু দুটো কিন্ডারগার্টেনের বাচ্চাকে যৌন হেনস্থা করেছে, অত্যাচার করেছে পুনেতে, নাসিকে। সেখানে গোটা মহারাষ্ট্রে, বম্বে শহর পর্যন্ত বন্ধ হয়ে গেছিলো, লিখছে না তারা, কারণ রং মেসেজ যাবে ওয়ার্ল্ড কমিউনিটির কাছে যে কমার্শিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সমস্ত দালাল স্ট্রিট। আপাতত আপনি যখন আমার সঙ্গে কথা শুরু করেছেন সেই সময় আমরা একটা পোল ক্যাম্পেইন শুরু করেছিলাম, মানুষের কাছে মতামত চেয়েছিলাম। আপনিও দেখে নিতে পারেন, আপনি এই মতে যাবেন কিনা সেটা আপনার বিষয়, কিন্তু ফেসবুকে আমি প্রশ্ন রেখেছিলাম সুখেন্দু শেখর রায় কি আর তৃণমূলে থাকা উচিত। তাতে হ্যাঁ বলছেন 16%, না বলছেন 84%। এটা ফেসবুকের দর্শকদের রায়। এবার ইউটিউবের দর্শকদের রায় আপনাকে দেখাবো। মাত্র আধ ঘন্টা সময় পেয়েছি আমরা এই ইন্টারভিউ শুরু করার পরে, এর মধ্যে 16,000 মানুষ রায় জানাতে পেরেছেন। এটা আরও বাড়বে। তার মধ্যে পার্সেন্টেজ এখন এইরকম, না মনে করছেন মানে আপনার থাকা উচিত, নয় মনে করছেন 88%, হ্যাঁ মনে করছেন 12%। এটার পরিপ্রেক্ষিতে শেষ কোনো কমেন্ট? একটাই কথা, যে গণতন্ত্রে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। এর থেকে কোনো ইঙ্গিত মতামত 88% যখন দিয়েছেন, 16,000ই হোক আর 8,000ই হোক আর 16 লক্ষই হোক, মেজরিটি বলছে যে থাকা উচিত নয়। কিন্তু আমি এই মুহূর্তে এখনই কোনো ফুল স্টপ এখানে আনতে চাই না। এখানে হাইফেন থাকবে, ড্যাশ থাকবে, আমাকে ভাববার সময় দিতে হবে, আমাকে পরিস্থিতির উপর নজর রাখতে হবে। বিচার ব্যবস্থা যখন ব্যাপারটা গ্রহণ করেছে, কোন দিকে যাচ্ছে, এটা কার্পেটের তলায় যাচ্ছে না প্রকৃত দোষীরা শাস্তি পাবে, এই পুরো ব্যাপারটা দেখে নিয়ে তবে তো আমি, এমন তো নয় আই এম নট অ্যান আমুল ফেড বেবি, এমন নয় আই এম চাইল্ড অফ দি আদার ডে। তো সুতরাং একটা 75 বছর বৃদ্ধ, সে তো একটা কোনো হঠকারী সিদ্ধান্ত কখনো নিতে পারে না। বেশ, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কিন্তু হাইফেনও যেমন দেওয়ার সম্ভাবনা রাখছেন, ফুলস্টপ দেওয়ার সম্ভাবনা সমানভাবে রাখছেন, কিন্তু কোনটা দেবেন সেটা এখনই দেওয়ার সময় আসেনি, এখনো সময় আসেননি বলছেন। সুখেন্দু শেখর রায়, তৃণমূল সাংসদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। অনির্বাণের অগ্নিবাণের মুখোমুখি হওয়ার জন্য আজকের মতো অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।